Kafam. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। এই স্টোরিটা আমার এক বন্ধু যার নাম সঞ্চয় মুরাদ তার কাছ থেকে শোনা। সঞ্চয় মুরাদের একজন বড় ভাই আছেন, সেই ভাইয়ের সাথেই ঘটেছে এই ঘটনাটি। আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। তার অর্থাৎ সঞ্চয় মুরাদের ভাই গৌরীপুর হাসপাতালের একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। উনি প্রতিদিন রাত্রে অ্যাম্বুলেন্স চালিয়ে রোগী বা লাশ আনা নেওয়া করেন। কোনোদিন যদি রোগী বা লাশ না পান তাহলে ভাড়া টানেন, অর্থাৎ প্যাসেঞ্জার আনা নেওয়া করেন। তেমনি একদিন কোনো রোগী বা অন্য কোনো কাজ না পাওয়ায় তিনি ভাড়া টানার সিদ্ধান্ত নেন। তাই তিনি গৌরীপুর স্টেশনে এসে কুমিল্লার কিছু প্যাসেঞ্জার নেন। প্রায় 4 থেকে 5 জন প্যাসেঞ্জার ছিলেন তার গাড়িতে এবং 4-5 জন প্যাসেঞ্জার নিয়েই কুমিল্লার দিকে তিনি রওনা হন। তখন রাত আনুমানিক 12টা। প্রথম কিছুক্ষণ সব কিছু ভালোই চলছিল, কিন্তু গাড়ি চালাতে চালাতে ড্রাইভার হঠাৎ রাস্তার পাশে কিছু একটা জিনিস আবিষ্কার করে। পরে তিনি গাড়িটা থামালেন এবং তিনি সহ সব প্যাসেঞ্জার গাড়ি থেকে নেমে পড়লেন। তারপর তারা সবাই রাস্তার পাশে একটা মৃত লাশ পড়ে থাকতে দেখলেন। এই দৃশ্যটা কিন্তু সবাই দেখতে পেয়েছিল। যেহেতু গাড়িটা অ্যাম্বুলেন্স ছিল, তাই সবাই সিদ্ধান্ত নেয় এই লাশটা কুমিল্লা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য। এখানে একটা কথা বলে রাখা ভালো যে তাদের মনে সন্দেহ হয়েছিল যে মনে হয় লাশটা ঠিক এখনো লাশ হয়ে ওঠেনি, এটা জীবিত কিছু একটা। তাই তারা কুমিল্লা মেডিকেল কলেজে নেওয়ার সিদ্ধান্ত নিল সেটা, এবং কুমিল্লা মেডিকেলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারপর তারা লাশটা গাড়িতে ওঠায়। তারপর ড্রাইভার গাড়ি চালানো শুরু করলো। এখানে বলা বাহুল্য যে ড্রাইভার সম্পূর্ণ একা সামনে ছিল আর প্যাসেঞ্জার ছিল পিছনে, অর্থাৎ প্যাসেঞ্জার লাশের সাথে ছিল। একটু দূরে যাওয়ার পর প্যাসেঞ্জার গাড়ি থামাতে বলে। তারা সবাই ড্রাইভারকে বলল যে তারা চা নাস্তা খেয়ে আসবে। তারা ড্রাইভারকে রেখে চা নাস্তা খেতে গেল। তখন আনুমানিক 1টা। ড্রাইভার অ্যাম্বুলেন্স নিয়ে রাস্তার পাশে অপেক্ষা করতে লাগলো, কিন্তু 1 ঘন্টা হয়ে গেল, প্যাসেঞ্জারদের আসার কোনো খবর নেই। তখন রাত আনুমানিক 2টা। রাস্তার কোনো যানবাহন নেই, নাই কোনো আলো, শুধুমাত্র ড্রাইভার অ্যাম্বুলেন্সে বসে আছে আর তার সাথে আছে একটি লাশ। এভাবে কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ পেছন থেকে ড্রাইভারকে কেউ একজন ডাক দিল। ড্রাইভার মনে করলো প্যাসেঞ্জার চা নাস্তা করে চলে এসেছে। ড্রাইভার কারো গাড়িতে ওঠার শব্দ পেল। ড্রাইভার মনে করলো যে প্যাসেঞ্জার গাড়িতে উঠছে, তাই ড্রাইভার পেছনে ফিরে তাকালো। পেছনে তাকিয়ে সে যা দেখলো তা দেখার জন্য সম্পূর্ণ অপ্রস্তুত ছিল সে সেই মুহূর্তে। সে দেখলো লাশটি বসে রয়েছে আর তার দিকে বড় বড় লাল 2টি চোখ করে চেয়ে রয়েছে। এই দৃশ্য দেখে সে এতই ভয় পেল যে গাড়ি ব্যাক করে আবার গৌরীপুরের দিকে পাগলের মতো চালাতে লাগলো। এভাবে কিছুক্ষণ চালানোর পরে সে লাশটা তার পাশের সিটে আবিষ্কার করলো। এই দৃশ্য দেখার পর তার ভয় আরও বেড়ে যায় এবং সে লাশটি তার সাথে কথা বলা শুরু করলো। সে ভয়ে আরও স্পিড বাড়িয়ে গাড়ি চালাতে শুরু করলো। এক পর্যায়ে সে গৌরীপুর হাসপাতালে পৌঁছে যায়। তারপর তার সহকর্মীরা তাকে গাড়িতে সেন্সলেস অবস্থায় পায়। তারপর তার সহকর্মীরা তার জ্ঞান ফেরান। তারপর কি হয়েছিল তা জিজ্ঞাসা করা হলে সে আবোল তাবোল বলা শুরু করে, অর্থাৎ সে সম্পূর্ণরূপে পাগল হয়ে গিয়েছিল। সে তার সহকর্মীদেরকেও বিশ্বাস করছিল না। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা হলো, তার সহকর্মীরা সে গাড়িতে কোনো লাশ খুঁজে পায়নি, কিন্তু ড্রাইভারের সিটের পাশের সিটে এবং পেছনের সিটে অনেক রক্ত পড়ে থাকতে দেখা গেছে। এই ঘটনাটি ঘটেছে আজ থেকে 5 মাস আগেই। এই ঘটনাটি এতদিন আমরা জানতে পারিনি, কারণ সেই ড্রাইভার, অর্থাৎ যার সাথে এই ঘটনাটি ঘটেছিল, সেই ড্রাইভার 4.5 মাস পাগলের মতো ছিল। তাকে অনেক চিকিৎসা করে সুস্থ করে তুললেও এখনো মাঝে মাঝে তিনি পাগলের মতো আচরণ করেন। পরবর্তীতে আমরা তার সাথে দেখা করেছিলাম এবং অনুমতি নিয়েছিলাম ঘটনাটা ভূত এফএম শেয়ার করার জন্য। তিনি তার জন্য সব ভূত এফএম লিসনারদের দোয়া চেয়েছেন। এই ছিল ঘটনাটি আমার হাউস টিচারের কাছে শোনা। আমাদের বাড়ি বাগেরহাট সদরে অবস্থিত, আর আমার হাউস টিচারের বাড়ি ছিল বাগেরহাটের অন্তর্গত হেদায়েতপুর নামে একটি গ্রামে। ঘটনাটি সেখানকার। তাদের গ্রামে একজন ডাক্তার ছিল। অতি তিনি অত্র গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রামে রোগী দেখতেন। তার যথেষ্ট নামডাক ও ডাক্তার হিসেবে যথেষ্ট সুনাম ছিল। তিনি রাত বিরাতে গ্রামে গ্রামে রোগী দেখতেন। ডাক্তারের একজন বৃদ্ধ মা ছিল। একদিন খুবই বৃষ্টি ও বিদ্যুৎ চমকাচ্ছিল।
রাত তখন 11টা কি 11:30 হবে। ডাক্তারের দরজায় কি যেন কড়া নাড়িয়ে ডাক্তারকে ডাকছে। ডাক্তার দরজা খুলে দেখল অপরিচিত একজন লোক, তার শরীর খেজা। ডাক্তার তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি কে? লোকটি বলল, আমার বাড়ি অমুক গ্রামে, ওই ইউনিয়নের একটি গ্রামের নাম বলল। আমার মা খুবই অসুস্থ, আপনি যদি দয়া করে আমার সাথে যান তবে হয়তোবা আমার মা বেঁচে যাবে। ডাক্তার যেতে রাজি হয়। ইতোমধ্যে ডাক্তারের মা শোয়া থেকে উঠে আসে। তিনি লোকটিকে বললেন যে এই ঝড় বৃষ্টির ভেতর আমার ছেলে কিভাবে যাবে। অতঃপর লোকটি অনেক বিনয় করে ডাক্তারকে রিকোয়েস্ট করলে ডাক্তার রাজি হয়ে যান এবং মা ছেলেকে এবং তিনি যেতে রাজি হন। এবং ডাক্তারের মা লোকটিকে বলে, আচ্ছা এখানে একটা ভুল করলাম, যে অতঃপর লোকটি অনেক বিনয় করলে ডাক্তারের মা ছেলেকে যেতে রাজি হন এবং ডাক্তারের মা লোকটিকে বলে, বাবা আমার ছেলেটিকে তুমি আবার আমার কাছে পৌঁছে দিয়ে যাবে, কথা দাও। ডাক্তারের মাকে কথা দেয় আর ছেলেকে তারা পৌঁছে দেবে, এটা বলেন। এরপর ডাক্তারিকে ছাতা নিয়ে লোকটির সাথে বের হন। কিছু দূর যাওয়ার পর লোকটি ডাক্তারকে বলে যে সামনের ঘাটে নৌকা আসছে, আমরা নৌকায় যাব, কারণ এই বৃষ্টির মধ্যে এত দূর হেঁটে যাওয়া খুবই কষ্টকর। লোকটি ডাক্তারকে নিয়ে নৌকার ঘাটে যায়। ডাক্তার দেখতে পায় যে ওপরে ছাউনি দেওয়া নৌকা ঘাটে বাঁধা এবং একজন মাঝি আছে সেখানে। লোকটি ডাক্তারকে নৌকার ভেতরে গিয়ে বসতে বলে। ডাক্তার বৃষ্টি থাকায় নৌকার ভেতরে গিয়ে বসে এবং ওই লোকটিও ডাক্তারের সাথে নৌকার ভেতরে গিয়ে বসে। নৌকা চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর ডাক্তার দেখতে পাচ্ছে নৌকার মাঝি দুজন, একজন পিছনে যাকে ডাক্তার প্রথমেই দেখেছে এবং একজন সামনে বসে দাঁত টানছে। ডাক্তার চিন্তা করে হয়তো আগেই ছিল, সে দেখতে পায়নি। এভাবে কিছু দূর যাওয়ার পর ডাক্তার অনুভব করল যে নৌকা আর নদীতে না, এই নৌকাটি চলছে শুকনো ক্ষেতের ভিতর দিয়ে এবং 5-7 জন লোক নৌকাটি নিয়ে যাচ্ছে। এবার ডাক্তার ভয় পায় এবং চুপ করে বসে থাকে। তারপর তার পাশে থাকা লোকটি ডাক্তারকে বলে যে আপনি ভয় পাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি করব না। আপনি ঠিকই অনুমান করেছেন, আমরা কেউ মানুষ নই, আমরা জিন। আমার মা সত্যিই খুব অসুস্থ, আপনি আমার মাকে চিকিৎসা করার পর আমি আপনাকে আবার ফিরিয়ে দিয়ে যাব। ইতোমধ্যে নৌকা ঘন জঙ্গলের ভেতর দিয়ে চলতে শুরু করেছে এবং খুবই দ্রুত নৌকা চলছে। লোকটি ডাক্তারকে বলল, আমার পিতা আপনাকে অনেক কিছু লোভ দেখাবে, আপনি হাতে ধরে কোনো জিনিস বা সম্পদ নেবেন না। তিনি নিজ হাতে যাই আপনাকে দিক না কেন, আপনি শুধুই ওই জিনিসটা নেবেন, হবে না। ইতোমধ্যে লোকটি একটি বিশাল অট্টালিকার সামনে এসে পড়ে। লোকটি তার ডাক্তারকে নামতে বলল। ডাক্তার খুবই ভয়ে নামলো। লোকটি ডাক্তারকে অট্টালিকার ভেতর নিয়ে গেল। ডাক্তার ভেতরে গিয়ে দেখল বিশাল একটি রুমে একটি সুন্দর খাটে একজন মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। তার পাশে অনেক সুন্দর মহিলা ও লোকজন। ডাক্তার চিকিৎসা করলেন এবং লোকটিকে ডাক্তারকে তার পিতার কাছে নিয়ে গেলেন। সেখানে ডাক্তারকে খুবই আপ্যায়ন করা হলো। ডাক্তার ভয়ে কোনো কিছু খেতে চাইল না, কিন্তু ডাক্তারের সাথে করে যে লোকটি নিয়ে এসছিল ডাক্তারকে, তিনি ডাক্তারকে অভয় দেবার পরে ভয়ে ডাক্তার অল্প কিছু খেলেন। এরপর ডাক্তারকে লোকের পিতা অনেক টাকা, স্বর্ণ, হীরা জহরত দিচ্ছে, বললেন যে আপনার যা যা দরকার তা আপনি নিয়ে যান। তখন ডাক্তার কোনো কিছুই নিতে চাইল না। এরপর ডাক্তার বলে যে আমার কিছুই চাই না। তখন লোকটির পিতা তাকে একটি হীরার আংটি দেয় এবং বলে, এই আংটিটি বিক্রি করবেন না, আপনার কোনো অভাব থাকবে না। এরপর ডাক্তারকে লোকটি চলে যেতে বলে এবং তাকে আমি তাকে এবং বলে যে আপনাকে পৌঁছে দেয়, মানে চলে যেতে বলে এবং ডাক্তারকে সেই লোকটি প্রস্তাব দেয় যে চয় আপনাকে পৌঁছে দেয়। ডাক্তার লোকটির সাথে রওনা দেয়। তখন লোকটি বলে, আপনি পিছন দিকে তাকাবেন না, তাহলে আপনার ক্ষতি হতে পারে। পিছন দিক থেকে অনেক পরিচিত লোকের ডাক শুনতে পায় এবং অনেক বাঘ, ভাল্লুক সহ বিভিন্ন হিংস্র প্রাণী দেখতে পায়। লোকটি তাকে বারবার অভয় দেয়। এক পর্যায়ে ডাক্তারের অজ্ঞান হয়ে পড়ে। যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখেন যে তার মা তার পাশে বসে আছে। তখন ডাক্তার তার মার কাছে শুনতে পায় যে ডাক্তারের মা দরজায় কড়া নাড়ানোর শব্দ পেয়ে খুলে দেখেন ডাক্তার অজ্ঞান হয়ে পড়ে আছে। ডাক্তার এই ছিল ঘটনা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যারা এই ঘটনা পাঠাই তারা ঘটনা পাঠানোর পরে একবার রিভাইজ করা উচিত। রিভিশন না দিলে খুব মুশকিল, আমার খুব কষ্ট হয়ে যায়। লিখছেন মঞ্জুর চৌধুরী। আমাদের বাসায়
এক মহিলা পীর ভাড়া থাকতেন। আমরা জানতাম না যে মহিলা জিন সাধনা করতেন। আমরা প্রথমে দেখতাম মহিলার বাসায় প্রচুর মানুষ লাইন দিয়ে দেখা করতে আসতো। ডাক্তারের চেম্বারের বাইরে রোগীর ভিড়ের মতো অবস্থা। আমরা প্রথমে ভেবেছিলাম মহিলা বোধহয় কবিরাজি বা হোমিওপ্যাথি জাতীয় কিছু করে থাকেন হয়তো। পরে আমরা জানতে পারি মহিলা একজন পীর, তিনি জিন সাধনা করে মানুষের সমস্যার সমাধান করে থাকেন। আমরা ৩ ভাই বোন এতে দারুণ রোমাঞ্চিত হই। আমাদের বাসার নিচের তলায় জিন এসে মানুষের সমস্যা সমাধান করে দিয়ে যাচ্ছে একটা। মহিলা বলতেন আমাদের বাসায় ভাড়া নেওয়ার কথা নাকি তাকে কার জিনেরাই বলেছিল। জেনি সমাজে আমাদের বাসার চর্চা হয় ভেবেই আমাদের শিশু রক্ত নেচে উঠত। মহিলার মতো জিন সাধনা করে যেতে লাগলেন। আমরা মাস শেষে সময় মতো ভাড়া পেতে লাগলাম। বাবা তাকে নাম দিয়েছিলেন পিরানি। মহিলা পীর বলেই পিরানি নাম, এবং পরে দেখা গেল সে পিরানি নামেই পরিচিত হলো। আমরাও তাকে ডাকতাম পিরানি খালা। সবই ভালো মতো চলছিল, শুধু এক সময় উপলব্ধি করলাম পিরানির বাড়িতে অতিথির সংখ্যা বড় বেশি। পিরানির নিজের ৩ ছেলে, তার স্বামী, তার দেবর এক বাড়িতে থাকার কথা। আমরা দেখলাম এছাড়াও ওদের সাথে যুক্ত হলো তাদের ভাগ্নি পরিবার। তার বোনের পক্ষ থেকে ৩ বোনঝি এবং ২ বোনপো। এত মানুষের থাকা খাওয়া গোসল বাবদ আমাদের প্রচুর পানি খরচ হতে লাগলো। আগে ১ ট্যাঙ্কি পানিতে আমাদের ৩ ফ্ল্যাটের সব মানুষের দৈনিক চাহিদা পূরণ হয়ে যেত। ওরা আসার পর দৈনিক ৩ বার ট্যাঙ্কি ভরার পরও পানির টান পড়ত। বাবা অনেক নোটিশ পাঠানোর পরও তারা অতিথি সেবা চালিয়ে যেতে লাগতেন। শেষমেশ আমরা বাধ্য হলাম তাদের বিদায় হবার নোটিশ দিতে। পিরানি চলে যাওয়ার পরে নতুন ভাড়াটে আসলো বাসায়। স্বামী, স্ত্রী এবং ছোট ২ মেয়ের ফুটফুটে সংসার। আমরাও খুশি, বাড়ির খরচ কমে গেছে অনেক। একটা কেটেই চলে যাচ্ছে যায় ৩ ফ্ল্যাটের সময়। মহিলার স্বামী অনেক রাত পর্যন্ত কাজ করে বাসায় ফেরেন। এই সময়টুকু মহিলা তার ২ শিশুকন্যা সহ বাসায় থাকেন। এক রাতে মহিলা ২ মেয়ে সহ টিভি দেখছিলেন। এমন সময় তার স্বামী দরজায় টোকা দিয়ে বললেন, "ফাতেমার মা, দরজা খোলো।" তিনি অবাক হলেন। তার স্বামী তো এত তাড়াতাড়ি ফেরার কথা না। একই সাথে তিনি অনেক খুশিও হলেন। তিনি দরজা খুলে বাইরে কাউকে না দেখে বেশ অবাকও হলেন। তিনি আরেকটু এগিয়ে গিয়ে আশেপাশে চোখ বুলিয়ে কাউকেই দেখতে পেলেন না। অথচ তিনি তো স্পষ্টই শুনেছিলেন তার স্বামীর ডাক। তিনি এইবার নিজেই তার স্বামীকে ডাকলেন, কিন্তু কেউ কোনো জবাব দিল না। এইবার তিনি ভয় পেলেন। ছুটে এসে দরজা লাগিয়ে ২ মেয়েকে জড়িয়ে ধরলেন, এবং ঠিক তখনই বাবারও দরজায় টোকা এবং একই কণ্ঠস্বর, "ফাতেমার মা, দরজা খোলো।" এখন তিনি আগের মতো দরজা খুললেন না। এবার জানালাতেও টোকা পড়তে শুরু করলো। সে সাথে একই ডাক, একই কণ্ঠস্বর। একই সময়ে দরজা এবং জানালা থেকে একই স্বর আসছে। ছাদেও ধূপধাপ আওয়াজ হচ্ছে, যেন একদল লোক একসাথে ছাদে দাপিয়ে বেড়াচ্ছে। ফাতেমার মা জোরে জোরে সূরা পড়তে শুরু করলেন। মেয়েরা ভয়ে কাঁপতে লাগলো। দরজায় তখনও ধূপধাপ আওয়াজ এবং একসাথে একই ডাক, "ফাতেমার মা, দরজা খোলো, ফাতেমার মা, দরজা খোলো।" মহিলা অনেকক্ষণ দরজা খুললেন না। একসময় লক্ষ্য করলেন যে এখন আর দরজায় বা ছাদে আওয়াজ হচ্ছে না, তবে দরজায় সমানে ধাক্কা পড়ছে। তিনি ভয়ে ভয়ে নিজেকে সামলে ধীরে ধীরে দরজা খুললেন। এখন দরজার বাইরে তার স্বামী। স্বামী বিরক্ত গলায় জিজ্ঞেস করলেন, "দরজা খুলতে এতক্ষণ লাগে? কি করছিলে তোমরা?" মহিলা স্বামীকে জড়িয়ে কেঁদে ফেললেন। মেয়েরাও বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ভদ্রলোক কিছুই বুঝতে পারলেন না, অবাক হলেন। মহিলা ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে পুরো ঘটনা খুলে বললেন। স্বামী খুব গভীর মনোযোগ দিয়ে পুরো ঘটনা শুনলেন এবং সকালে আমার মাকে জানালেন। মা পিরানিকে খবর দিলেন। মা জানেন এটা কেন করেছে, কারণ পিরানি যখন প্রথম আমাদের বাসায় এসেছিল, তখন এলাকার কিছু মাস্তান এসেছিল তাদের কাছে জানা চাইতে। তিনি মাস্তানদের সাথে কোনো রকমের তর্কে যাননি, খারাপ ব্যবহারও করে। পরের দিন আমরা দেখলাম সকালে সব কয়টা সন্ধ্যা এসে তার পা ধরে মাপ চাচ্ছে। তারা নাকি সারা রাত ঘুমোতে পারেনি। তাদের বাড়িতে নাকি সারা রাত ধরে জিনেরা উপদ্রব করেছে। থালা বাসন, ঘরের আসবাবপত্র সব নিজেই মাটিতে আছড়ে পড়ে ভেঙেছে। পিরানিরা যেতে চায়নি। আমরাই নোটিশ দিয়ে তাদের দাঁড়িয়েছি। পিরানি এসে মার কাছে ক্ষমা চাও। তিনি বলেন তিনি জানতেন না যে জিনেরা এসে এই কাজটা করেছে। এটা ওরা নিজে থেকেই করেছে। তবে ওরা কারো ক্ষতি করতো না, শুধু ভয় দেখানোতেন তারা নিজেদের সীমাবদ্ধ রাখত।
পিরানি জড়িত আরও কিছু ঘটনা আছে আমার কাছে, এবং সেটা তিনি পরে শোনাতে চেয়েছেন। শহীদের ইমেল চ্যানেল করতে চাই। লিখেছেন, শুরুতে সালাম দিয়েছেন সবাইকে, জানিয়েছেন আসসালামু আলাইকুম, জানি আপনি সবসময় ভালোর দলে। আমি মোহাম্মদ শহীদ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর যন্ত্রকৌশল বিভাগের ছাত্র। আমার দেশের বাড়ি কক্সবাজার। আর যদিও আমার নিয়মিত রেডিও শোনার সুযোগ হয় না, কিন্তু রেডিও ফুর্তিতে বুথ এফএমটা তার শোনা পড়ে থাকে, সেটাই তিনি লিখে জানিয়েছেন। তিনি লিখেছেন যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় দীর্ঘদিন যাবৎ কোনো এক ঘরে অ্যাটাচড গৃহশিক্ষক ছিলাম। আমার থাকার ঘরটি ছিল আলাদা। আমি একাই থাকি। ঘটনার দিনটি ছিল 12 জানুয়ারি 2012 বৃহস্পতিবার। এই অভিশপ্ত দিনটি যেন আমার জীবনে আর ঘুরে ফিরে না আসে। বাড়ি থেকে আসলাম মাত্র। বাসায় পৌঁছাতে রাত প্রায় 12টা বেজে যায়। তালা খুলে রুমে ঢুকতেই মনে হলো আমার সাথে আরও একজন ঢুকলো, কিন্তু না। যাই হোক, রীতিমতো শুয়ে পড়লাম, বাতিটাও অফ করে দিলাম। কিন্তু কেন জানি মাথায় একটা সন্দেহ কাজ করছিল। ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ি। আচানক কে যেন পাশের টেবিল চাপড়াতে চাপড়াতে আমার নাম ধরে ডাকছিল। ঘুম ভেঙে যায়। বাতি অন করতে গেলাম, বাট ইলেকট্রিসিটি ওয়াজ নট অ্যাভেলেবল। চোখ মুছে বসলাম। আমি কিছু বলার আগেই আমাকে বলা হলো, বিদ্যুৎ নেই, চার্জ লাইটটা চালাও। চার্জার না থাকায় লাইট থেকে খুব কম আলো পাওয়া যাচ্ছিল। দেখতে পাই এলাকার সিনিয়র এক বড় ভাই, আমি নাম বলতে পারবো না, আমার সামনে দাঁড়ানো। ব্যতিক্রম কিছু ভাববো তো দূরের কথা, কিভাবে রুমে ঢুকলো সেটুকুও মাথায় আসেন। রাত আনুমানিক 2টা। জিজ্ঞেস করলাম, ভাইয়া এত রাতে? ভাইয়া যেভাবে বলছিলেন, শহীদ চার্জারটা নিয়ে আমার সঙ্গে একটু আসতে হবে। আমার ছোট বোন অমুক ঘর থেকে কাউকে না বলে কাঁথা বালিশ নিয়ে বেরিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। আরো বললেন, ও এভাবে প্রায় বেরোয় এবং আশেপাশে কোথাও অজ্ঞান হয়ে পড়ে থাকা অবস্থায় তাকে পাওয়া যায়। কোনো তাবিজ কবজ গায়ে রাখে না। একটা কথা বলে রাখি, মেয়েটির এই মুদ্রা দোষের কথা আমি আগেও শুনেছি, কিন্তু একবারও আমার মাথায় আসেনি। চলুন বলে চার্জার হাতে বেরিয়ে পড়লাম। ভাইয়া সামনে সামনে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে একসময় রেল লাইনের পাশে একটি তাল গাছের গোড়ায় এসে ভাইয়া থেমে গেলেন, সাথে আমিও। ভাইয়া বললেন, তুমি এখানে দাঁড়াও, আমি ওদিকটা দেখে আসি, বলে সোজা উত্তর দিকে রেল লাইন ধরে হেঁটে যাচ্ছেন। ডাক দিলাম, ভাইয়া ওদিকে তো আধার, চার্জ লাইটটা নিয়ে গেলে ভালো হতো না। কিন্তু কোনো উত্তর ছিল না। তার পরিবর্তিত হাব ভাব দেখে কিছুটা সন্দেহ হয়। আরও কয়েকবার ডাকলাম, কিন্তু কোনো সাড়া না পেয়ে আমার শরীরে কাঁপন ধরে যায়। পিছু হাঁটার চেষ্টা করি। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত এখানেই। ফিরতেই যা দেখি তা আমি কেন, পৃথিবীর কোনো মানুষই আশা করে না। দেখি আমার বাঁ পাশ ঘেঁষে একটা কাটা মাথা নিচে বালিশ দিয়ে একজন সুস্থ মানুষের মতন চোখ বন্ধ করে ঘুমাচ্ছিল এবং বড় বড় নিঃশ্বাস দিচ্ছিল। এটি কাটা মাথা। মাথাটি গলা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। আমার দম প্রায় আটকে যাচ্ছে। চার্জ লাইটের আলোতে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে কাটা মাথাটি সেই মেয়েটির, যাকে আমরা খুঁজছিলাম। আমি একেবারে পাথর, চিৎকার দেওয়ার চেষ্টা করি, কিন্তু মনে হলো আজীবনের জন্য বাকশক্তি হারালাম। খুব কষ্টে মুখ ফিরিয়ে সেই বড় ভাই কোথায় দেখছিলাম। বড় ভাই উঠাও। নিশ্চিত হলাম চলে যাওয়া ফিগারটি কোনো বড় ভাই নন। সাথে সাথে চার্জ লাইটটা অফ হয়ে গেল। আরও ভয় পেয়ে যাই, হুশ প্রায় কেজো। সারা শরীর ক্রমাগত ঠান্ডা হয়ে আসছিল। পুরো কয়াশরীর মুখস্থ ধারা সত্ত্বেও একটা আয়াত মুখ দিয়ে আসছিল না। এবার ওই জায়গা থেকে পা সরিয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু দেখে পরিস্থিতি আরও চরম পর্যায়ে। কাটা মাথাটি আর ঘুমে নেই, চোখ বন্ধ, কিন্তু মুখে এক অদ্ভুত অট্টহাসি। দেখে আমার জায়গায় আমি ছিলাম না। ঘটনা এখানেই শেষ নয়। পরদিন সকাল 8টার দিকে চেতনা ফিরে পেয়ে দেখি আমি পাশের মসজিদের বারান্দায় পড়ে আছি। গায়ে প্রচণ্ড জ্বর। হুজুর এসে বললেন, তোমাকে রেল লাইনে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। খুব ভোরে দুজন মুসল্লি এসে এখানে দিয়ে যায়। কি হয়েছিল তোমার? সব খুলে বললাম। হুজুর দোয়া সূরা পড়ে আমার গা মাথায় কয়েকবার ফু দিলেন। তারপর হুজুরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসলাম। দেখি ওই তাল গাছের গোড়ায় একটা সমান অর্ধেক কাটা তাল পড়ে আছে। তালখণ্ডটি দেখতে অনেকটা মানুষের চেহারার মতো। হুজুর বিষয়টা ঘটনার সাথে জড়িতদের বলতে বারণ করলেন এবং ওই ঘরটি পরিবর্তন করার পরামর্শ দিলেন। তারপর বিষয়টি আর কারো সাথে শেয়ার না করে বিশেষ অজুহাতে বিদায় নিয়ে চলে আসি। কয়েকদিন পর শুনি বাড়িওয়ালা ওই ঘরটি ভেঙে ফেলেছেন। হয়তো কোনো সমস্যার সম্মুখীন তারাও হয়েছিলেন। এই ছিল ঘটনা।
আমার জন্য দোয়া করবেন। সকলের নিরাপদ জীবন কামনা করছি এবং অনুরোধ রইল রাতে একা বের হবেন না। আল্লাহ হাফেজ। আচ্ছা, ঘটনায় আসা যাক। ঘটনাটি আমার হাউস টিউটরের কাছে শোনা। আমার বাড়ি বাগেরহাট সদরেই অবস্থিত। আমার হাউস টিচার তার বাড়ি ছিল বাগেরহাট এবং বাগেরহাটের অন্তর্গত হেদায়েতপুর নামে একটি গ্রামে। ঘটনাটি সেখানকার তাদের গ্রামে একজন ডাক্তার ছিল। তিনি অত্র গ্রাম সহ আশেপাশে বেশ কয়েকটি গ্রামে রোগী দেখতেন। তার যথেষ্ট নাম ডাক থাকায় ডাক্তার হিসেবে যথেষ্ট সুনাম ছিল তার, এবং তিনি রাত বিরাতে সে কারণে তিনি রাত বিরাতে গ্রামে গ্রামে রোগী দেখতে যেতেন। ডাক্তারের একজন বৃদ্ধ মা ছিল। একদিন খুবই বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছিল। রাত তখন 11টা কি 11:30 হবে। ডাক্তারের দরজায় কে যেন কড়া নাড়িয়ে ডাক্তারকে ডাকছে। ডাক্তার দরজা খুলে দেখলো অপরিচিত একজন লোক, তার শরীর ভিজা। ডাক্তারকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনি কে? লোকটি বলল, আমার বাড়ি অমুক গ্রাম, আমার মা খুবই অসুস্থ, আপনি যদি দয়া করে আমার সাথে যান। এবং আমার মনে হয় এই ঘটনাটা আগে একবার করেছিলাম, সো এই ঘটনাটা আমি ভুল করে সিলেক্ট করেছি, সরি। আমি সেটা পড়ছি না, আমরা বরং আমাদের গেস্টের কাছে ঘটনায় চলে যাই। আমার গাজীপুর কুবাই এগেন্ডিচা। সেদিন ছিল স্যাটারডে এবং খুব গরম করেছিল। কোনো একটি কারণে মায়ের সাথে আমার খুব ঝগড়া হয় এবং আমি তার সাথে খুব খারাপ ব্যবহার করি। আমি একাই ঘুমাই। পরের দিনের মতো প্রতিদিনের মতো রাত 11টা থেকে ঘুমাতে যাই এবং যথারীতি ঘুমিয়ে পড়বে। বাট খুব রাত হবার পরে শুরু হয় ঘটনাটি। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি বুঝতে পারিনি যে ফ্যান অফ, বাট আমি ঘুমানোর আগে ফ্যান অন করে ঘুমিয়েছি। আমি বিছানা থেকে নেমে ফ্যান অন করি এবং আবারও ঘুমিয়ে যাই। কিছুক্ষণ পর আবারও গরমের জন্য আমার ঘুম ভেঙে যায়। আমি দেখি যে ফ্যান অফ। আমার খুব রাগ হয়। আমি মনে করেছি যে মা কিংবা বাবা হয়তো সে ফ্যান অফ করে যাচ্ছে। আমি কিছু না বলে ফ্যান অন করে আবারও ঘুমাই। বাট থার্ড টাইম ঘুম ভাঙার পর আমি আবারও দেখি ফ্যান অফ। এবার আমি সহ্য করতে না পেরে সরাসরি মা বাবার রুমে গিয়ে চিল্লাচিল্লি শুরু করে দিই। বাট তারা আমাকে অ্যান্সার করে তারা কেউ ফ্যান অফ করেনি। আমি আবার ফ্যান অন করে শুয়ে পড়ি, বাট এবার আমার ঘুম আসে না। আমি বারবার ভাবতে থাকি যে তারা কি আমার সাথে ফাজলামি করছে নাকি অন্য কিছু। 30 মিনিটস পর আমি যেটা হয় সেটা হচ্ছে টয়লেটে যাওয়ার জন্য বিছানা থেকে উঠি। টয়লেটটা ছিল আমার মা বাবার রুমের মাঝে। আমি বিছানা থেকে টয়লেটের কাছে আসতেই দেখি যে বাবা ঢুকলেন এবং আমি পাশে একটা চেয়ারে বসে ওয়েট করতে থাকি। বাট 20 মিনিটস হওয়ার পরও বাবা যখন বের হলেন না, আমি তখন ঘড়ির দিকে তাকাই এবং দেখি যে 2:47 বাজে তখন ঘড়ির কাঁটায় ঠিক ঠিক। এবং কিছুক্ষণ পরে টয়লেট থেকে পানির সাউন্ড আসতে থাকে। মনে হলো বাবা গোসল করছে। আমি এটা ভেবে আমি গরমের জন্য হয়তো আমি এটা ভাবি যে গরমের জন্য হয়তো তিনি গোসল করছেন। আমি আরও কিছুক্ষণ ওয়েট করি, বাট আরও 30 মিনিট যাবার পরও বাবা বের হলেন না। এবার আমি উঠে টয়লেটের দরজা নক করি, বাট দরজাটা খোলা ছিল, তাই মানে আধা হাত ফাঁকা হয়েছিল এবং নিচের দিকে তাকিয়ে দেখি যে কোনো ভেজা কিছু নেই এবং টয়লেটের লাইট অন ছিল, তাই দেখা যাচ্ছিল। বাট গোসল করলে ফ্লোরটা ভেজা থাকার কথা। আমি তখন বালতির মধ্যে পানি নড়ার শব্দ পাই। আমি অবাক হই। এবার আরও জোরে ধাক্কা দিই। পুরো দরজা ফাঁকা হবার পর আমি আরও অবাক হয়ে যাই। দেখি একটি বাচ্চা বালতির মধ্যে বসে গোসল করছে। বাট বাবা সেখানে নেই। বাচ্চাটি ছিল খুব সাদা, বাট তার চোখগুলো ছিল রক্তের মতো লাল। সে আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আমি অনেক চেষ্টা করছিলাম চিৎকার করার এবং সরে যাবার, বাট আমি যেন পুরো অকেজো হয়ে গেছি আর পুতুলের মতো দাঁড়িয়ে আছি, সবই দেখছি। তারপর বাচ্চাটি বালতি থেকে লাফ দিয়ে এসে আমার গালে জোরে থাপ্পড় মারে। তারপরে আর কিছু মনে নেই। সকালে জ্ঞান ফেরার পরে আমি আমার বিছানায় আমি নিজেকে আবিষ্কার করি এবং আমার পাশে আমার মা বাবা, এবং আমার গাল লাল ফুলেছিল আর খুব জ্বর ছিল। গালে কোনো আঙুলের ছাপ ছিল না। কেন তা আমি জানি না। আমাকে তারা সাথে জিজ্ঞেস করলো যে কি হয়েছে? আমি সব বলার পরে তারা কেউ বিশ্বাস করতে চায় না।
তারা ধরে নেয় আমি হয়তো ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম। আমি কিছুটা সুস্থ হবার পর মাকে সাথে নিয়ে মসজিদের হুজুরের কাছে যাই। বাবা অফিসে ছিলেন সেই সময়। মা বাইরে দাঁড়িয়ে ছিলেন। আমি মসজিদের ভেতরে গেলাম এবং হুজুর কে সব বলার পর তিনি বললেন যে, সেদিন হয়তো এরকম হতে পারে যে আমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিলাম এবং সেই সময় সেটা আমাদের মানে তিনি বোঝায় তোমার মায়ের সাথে যখন তুমি খারাপ বিহেভ করছো, তখন হয়তো কোনো জিন তা দেখে এবং জিনটা ভালো প্রকৃতির ছিল বলে সে তোমাকে শাস্তি দিয়েছে। এরকম একটা ঘটনা ঘটতে পারে। এই ঘটনাটা এরকমই ঘটেছে হয়তো। কিন্তু আমি আপনাদের যে জন্য শোনালাম যে আজকে হঠাৎ করে বাথরুমে গিয়ে এরকম আবিষ্কার করা, আমি এরকম উদ্ভট কোনো দৃশ্য, এরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে এটা আমি ভাবতেও পারি না আসলে যে বাথরুমের দরজা খুলে আপনি দেখবেন যে একটা বাচ্চা সে আবার বালতির মধ্যে বসে গোসল করছে বা এরকম বিষয় একটা। মানে এরকম পরিস্থিতি মানে আমি খুব অবাক হলাম যে আমাদেরকে এই ইমেইলটা করেছেন নুরুল ইসলাম সুজন। তিনি আমার সাথে তাকিয়ে দেখেছেন তারপরে চর খাওয়ার পরে পড়ে গেছে। আমি মানে জাস্ট বাথরুমের দরজা খুলে এই দৃশ্য দেখার পরেই তার ফিট হয়ে পড়ে যাওয়া উচিত ছিল। এনিওয়েজ আজকে হাতে সময় নেই। যাক, আমি আজকে যে ঘটনাটা বলব তা হলো আমার বাড়ির একটি ঘটনা। আমাদের বাড়িতে এরকম প্যারানরমাল অনেক ঘটনাই আছে। এই ঘটনাটা শুরু করার আগে আমি আমার বাড়ির বর্ণনা একটু দেই। রেল স্টেশন থেকে আমাদের বাড়ি যেতে প্রায় ১.৫ কিলোমিটার কাঁচা রাস্তা। বাড়ি ঢুকতেই একটি কবরস্থান রয়েছে। সেখানে একটি বহু পুরনো তেঁতুল গাছ রয়েছে। এই তেঁতুল গাছ নিয়ে অনেক ভৌতিক কাহিনী আমাদের বাড়িতে ঘটেছিল। বাড়ির একদম শেষ মাথায় একটি বাঁশঝাড় রয়েছে এবং যেখানে একটি অনেক পুরনো কবরস্থান রয়েছে। ওই স্থানের নাম ওই অবস্থানের নাম হচ্ছে পেশপাড়। আগের দিনে আমাদের বাড়ির স্যানিটেশন ব্যবস্থা এত খারাপ ছিল যে সবাই দূরের একমাত্র টয়লেটটা ব্যবহার করত। যা হোক, বাড়িতে ঢুকতেই কবরস্থান থাকায় যারা অন্যত্র কাজ করে রাতে বাড়ি ফিরত তারা অনেক ভয় পেত। তাই সেখানে বাড়ির মানুষজনের উদ্যোগে একটি মসজিদ করা হয়েছিল। তবে আশ্চর্যজনক বিষয় হলো এই যে মসজিদে কোনো হুজুর ২ মাসের বেশি থাকতে পারেনি। যাই হোক, এবার ঘটনায় আসি। সকালবেলা আমার ছোট কাকা মাসুদ কাজের জন্য সোনাপুর শহরে যায়। ফিরতে প্রায় ৭টা-৮টা বেজে যায়। প্রতিদিনের মতো ওনার কাজে সকালে বের হওয়ার সময় দেখলেন মসজিদের পাশে ওনার বড় চাচা মোতালেব আহমেদ করে আছে। যেহেতু উনি সকাল কাজে চলে যেতেন, সেহেতু উনি প্রথমে মোতালেব চাচাকে দেখলেন এবং বাড়ির সবাইকে ডাক দিলেন। তখন বাড়ির অন্যান্য পুরুষ মানুষ এসে মোতালেব চাচাকে হসপিটালে নিয়ে গেলেন এবং আমার কাকা তার কাজে চলে গেলেন। দুপুরবেলা খবর এলো তার চাচা মোতালেব মারা গেছেন। তিনি স্ট্রোক করেছিলেন। তার ৪-৫ দিন পর রাতে যখন মাসুদ চাচা বাড়ি ফিরছিলেন তখন কবরস্থানের শেষ মাথায় তার সামনে হঠাৎ মোতালেব দাদা হাজির হলেন। আমার কাকা অনেক সাহসী হওয়ায় তিনি সেন্সলেস হলেন না। তখন মোতালেব দাদা আমার কাকাকে বললেন, "কিরে, তুই না আগে আরো আগে আমাকে দাওয়াত দিতিস, এখন দিস না কেন?" তখন আমার কাকা বললেন যে, "আচ্ছা চাচা, আজ চলে আসেন এবং রাতে খেয়েছেন।" কথাগুলো নোয়াখালী ভাষায় লেখা, আমি জাস্ট নরমাল ভাষায় বলছি আরকি। এই বলে আমার কাকা বাসায় চলে এলেন এবং বাসায় ঢোকার পরে তার শরীর খুব ঘামতে লাগলো। তখন আমার দাদু কাকাকে বললেন, "কিরে মাসুদ, তুই এরকম ঘামছিস কেন?" তখন আমার চাচা আমার দাদুকে সব খুলে বলল। ওই জায়গায় এমন আরো ঘটনা ঘটে। দাদু তার কথা বিশ্বাস করতে বাধ্য এবং আমার দাদু কাকাকে আগুনের তাপ দেওয়া সহ অনেক কিছু করলেন। তার ঠিক ২ দিন পর রাত আনুমানিক ১২টার সময় কাকার চাচাতো ভাই আ বছর তাকে ডাক দিলেন, "মাসুদ, বাইরে আয়, পেশওয়ার যামো।" কাকা ভাবলো যে রাতে হয়তো বাথরুমে যাবে, একা ভয় পাচ্ছে, এ কারণে হয়তো ডাক দিচ্ছে। যাক, কাকা আমার দাদুকে ১০ মিনিটের কথা বলে বের হলো এবং বছর কাকা আগে হাঁটছিল এবং মাসুদ কাকা পিছন যাচ্ছিল। হঠাৎ কাকা সামনে তাকিয়ে দেখলেন বছর কাকা নেই। তিনি তখন ভয় পেয়ে গেলেন, কারণ বছর কাকাকে যেখান থেকে হারালেন তার পাশেই পুরনো কবরস্থান। হঠাৎ কাকার ঘাড়ে হাত পড়ল। কাকা পেছন ফিরে দেখলেন সেই মোতালেব দাদা। তিনি বললেন যে, "সেদিন আসতে পারিনি, তুই অসুস্থ ছিলি, আজকে আসলাম।" কাকা এবার আর সাহস দেখাতে পারলেন না। তিনি সেন্সলেস হয়ে গেলেন।
তার আনুমানিক 40 মিনিট পর আমার কাকা ফিরে সবাই কাকা না ফিরায় সবাই লাঠি সোঁটা নিয়ে পেশপার দিকে গেলেন এবং দেখলেন আমার কাকার মাথার নিচের দিকে এবং পাটা ওপরের দিকে হেলানো অবস্থায় পড়ে আছে। পরের দিন দুপুরে কাকার সেন্স ফিরলে তিনি সবাইকে রাতের ঘটনা খুলে বললেন এবং আমার গ্রামের একজন সাঁওতাল ছিলেন কাকা তার কাছে কাকাকে নিয়ে যাওয়া হলো, কারণ সাঁওতাল লোকটি সবকিছু বলতে পারতেন। তখন তিনি বললেন, "তোদের বাড়িতে যে মোতালেব মারা গেছে তার শেষ ইচ্ছা তোরা পূরণ করিস নাই। উল্লেখ্য যে মোতালেব সম্পর্কে কিন্তু ওই সাঁওতালকে কিছুই বলা হয়নি। তিনি বললেন যে যেখানে তোরা মাসুদকে পাইছিস সেখানে মোতালেবের বাবা-মার কবর ছিল। মোতালেবের শেষ ইচ্ছা ছিল তাকে যেন সেখানে কবর দেওয়া হয়, কিন্তু তোরা সেখানে কবর দিসনি। আর যদি একটু পরে যেতিস তাহলে সেখানে লাশ পাওয়া যেত ওর।" এই ছিল ঘটনা। এরপরে আরো অনেক লম্বা ঘটনা, অনেকগুলো ঘটনা তিনি লিখেছেন। সেই ঘটনাগুলো আজকে না পড়ি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ বোরহান আহমেদ। আমি বর্তমানে সৌদি আরবের একজন প্রবাসী। আমার জন্মস্থান কুমিল্লা জেলার মুরাদনগর থানায় পাহাড়পুর উপজেলার অন্তর্গত পাঁচপুকুরিয়া গ্রামে। আর সেখানে আমার এবং আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি রোমহর্ষক ঘটনাই শোনানোর চেষ্টা করব আপনাদের। আমার বন্ধুর নাম রাজীব। 2007 সালে কলেজে পড়াকালীন প্রমি নামের এক মেয়ের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়। প্রথমে কলেজের বন্ধু বান্ধবের মধ্যে ব্যাপারটা কেউ না জানলেও বছরখানেকের মধ্যে সেটা জানাজানি হয়ে যায়। সত্যি বলতে তারা দুজনকে অনেক ভালোবাসত, তবে ঝামেলা বেঁধে যায় 2012 সালের মাঝামাঝি একটা সময়ে। প্রমির মা আগে থেকেই রাজীবের সাথে সম্পর্কের ব্যাপারটা জানলেও প্রমির বাবা ব্যাপারটা জানতেন না। তিনি বিভিন্ন জায়গা থেকে মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ আসতে থাকায় একটা সময় তিনি মেয়ের বিয়ে দিতে রাজি হন। কিন্তু ব্যাপারটা প্রমি মেনে নিতে পারছিল না, তাই বাধ্য হয়ে তার মাকে দিয়ে বাবাকে সবটা জানায়। আর বন্ধু রাজীব তখন মাত্র অনার্স 3rd ইয়ারে, আর তার পরিবারের আর্থিক অবস্থাও খুব একটা ভালো ছিল না বললেই চলে। সবটা জানার পর প্রমির বাবা আমার বন্ধু রাজীবের সাথে মেয়ের বিয়ে দিতে নারাজ। তার স্ত্রী আগে থেকে সবটা জানার পরেও তাকে কিছু না জানানোয় তিনি বেশ ক্ষিপ্ত হয়ে যান এবং তার স্ত্রীর ওপর চাপ সৃষ্টি করতে থাকেন মেয়েকে বিয়েতে রাজি করানোর জন্য। তবে প্রমিকে কোনোভাবেই অন্য কোথাও বিয়ে করতে রাজি করানো সম্ভব হচ্ছিল না। তাই একটা সময় প্রমির মা আর কোনো রাস্তা না পেয়ে আত্মহত্যার কথা বলে প্রমিকে রাজি করান। মাকে সবাই ভালোবাসে, কোনো সন্তান কখনোই নিজের চোখের সামনে তার মাকে মৃত অবস্থায় দেখতে চাইবে না। তাই প্রমিও সেদিন তার মায়ের মুখের ওপর কিছুই বলতে পারেনি। ওই দিন বিকেলে প্রমি আমার বন্ধু রাজীবকে ফোন করে সবটা জানায় এবং সব কিছুর জন্য ক্ষমা চেয়ে নেয়। প্রমির কথাগুলো শুনে রাজীবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে অনেকবার প্রমিকে বোঝানোর চেষ্টা করেছে এবং পরিবারের সাথে কথা বলার ব্যাপারেও জানিয়ে। এভাবে আরও অনেক দিন কেটে যায়। প্রায় 7 মাস পর আমি মায়ের কাছ থেকে জানতে পারি প্রমি প্রেগন্যান্ট। এখন থেকে সে বাপের বাড়িতেই থাকবে। বেশ অনেক দিনের বন্ধুত্ব থাকায় প্রমিকে কংগ্রাচুলেট করতে ওই দিন বিকেলে আমি আর আমার মা ওদের বাড়ি যাই। কিন্তু ওখানে গিয়ে যা দেখি তা সবার চোখের পানি এনে দিয়েছিল। সেই পুরনো প্রমিকে আর চেনাই যাচ্ছিল না। চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে আর জীর্ণ শীর্ণ শরীর। ওকে দেখে প্রচণ্ড রকমের অসুস্থ মনে হচ্ছিল। আন্টিকে ওর এরকম আচরণ বা এরকম অবস্থার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, প্রমি প্রায় 3-4 মাস ধরে অসুস্থ। অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু কেউ সেভাবে কিছু বলতে পারে না। হয়তো প্রেগনেন্সির জন্য এরকম হতে পারে। কিন্তু সত্যি বলতে প্রমির অবস্থা নিজের চোখে বিশ্বাস করার মতো ছিল না। মনের গভীরে এক প্রকার দুঃখ নিয়ে আমরা সেদিন ওদের বাড়ি থেকে চলে আসি। এর ঠিক 3 দিন পর আমি আর আমার মা আবারও প্রমিতের বাসায় যাই। কিন্তু প্রমির অবস্থা দেখে এবার আরও বেশি চমকে উঠি। সবচেয়ে বেশি অবাক করা বিষয় হলো মাত্র 3 দিনে ওর ওজন প্রায় 2.5 কেজি কমে গিয়েছে। চোখের সামনে এমন দৃশ্য দেখে আমার মনে একটু সন্দেহ জাগতে থাকে। তাই প্রমির মাকে একজন ভালো হুজুর দেখাতে বলি। আমার কথা মতো আন্টি ওই দিন রাতেই মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসেন, কিন্তু সেই ইমাম সেভাবে কিছু জানাতে পারেননি। এর পরের দিন সকালে ঘটে এক অদ্ভুত ঘটনা। দীর্ঘ 7 মাস পর
রাজীব বাড়ি ফিরে আসে। খবরটা এলাকায় ছড়িয়ে গেলে অনেক মানুষ রাজীবকে দেখার জন্য ওর বাড়িতে ভিড় করে। সে সময় এলাকার মানুষের মুখে শুধু একটাই প্রশ্ন, এতদিন কোথায় ছিল ও? তবে রাজীব এই প্রশ্নের উত্তর কাউকে দেয়নি। প্রাণীর বন্ধুকে এতদিন পর দেখার জন্য আমি ছটফট করছিলাম, তাই দেরি না করে ওই দিন সকালেই আমি ওদের বাড়ি চলে যাই। ওখানে গিয়ে অনেকক্ষণ কথা হয়, কিন্তু ও এতদিন কোথায় ছিল বা কি করছিল সেটার উত্তর আমাকে ও বলছিল না। যাই হোক, ওই দিনের পর থেকে প্রায় প্রতিদিনই আমি রাজীবের সাথে দেখা করতে যেতাম। এমনই একদিন কথায় কথায় রাজীবকে আমি প্রমির প্রেগনেন্সি আর অসুস্থতার ব্যাপারটা জানাই। ভেবেছিলাম কথাটা শুনে ও খুব কষ্ট পাবে, কিন্তু মুহূর্তে হওয়ার কারণে সেখানে পৌঁছতে খুব একটা দেরি হয়নি। ওখানে পৌঁছে দেখলাম আশ্রমের চারপাশে সেই তান্ত্রিকের কিছু চেলা ঘুরে বেড়াচ্ছে। রাজীব আমাকে রেখেই দৌড়ে ওদের কাছে গিয়ে কিছু একটা বলে ফিরে আসে। ও বলে ওরা কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছে, ওনার সময় হলে ডেকে নেবেন। আমরা বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষার পর একজন এসে রাজীবকে ডেকে নিয়ে যায়। আমিও পেছন পেছন হাঁটতে শুরু করলে বাকি লোকগুলো আমাকে থামিয়ে দেয়। প্রায় আধ ঘন্টা অপেক্ষার পর রাজীব সেই তান্ত্রিকের ঘর থেকে বিষণ্ণ আর মলিন মুখে বেরিয়ে আসে। তাকে গিয়ে কারণটা জিজ্ঞেস করতেই ও বলল, তান্ত্রিক সাহায্য করতে রাজি হয়নি। বাড়ি চল, সবটা বলছি। রাজীবকে নিয়ে বাড়ি ফেরার পর ও নিজে থেকেই একে একে আমাকে সবটা বলতে থাকে। সত্যি কথা বলতে ওর কথাগুলো শুনে আমি রীতিমতো চমকে উঠেছিলাম। ও বলল, 7 মাস আগে যখন শেষবারের মতো তোর সাথে দেখা করেছিলাম, তখন মাথায় শুধু একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছিল, আর সেটা হলো প্রতিশোধ। আমি প্রমিকে নিজের ছাড়া অন্য কারো হতে দিতে পারি না। আমি নিজের সহ্যের সীমা হারিয়ে ফেলেছিলাম, তাই ওই দিন রাতেই আমি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। প্রথমে ভেবেছিলাম নিজের হাতে ওর স্বামীকে শেষ করে দেব, কিন্তু কোথায় কিভাবে করব কিছুই মাথায় আসছিল না। আর ঠিক সেই মুহূর্তে রাস্তার মাঝে আমাকে ছটফট করতে দেখে একজন লোক আমার দিকে এগিয়ে আসেন। অবাক করা বিষয়, তিনি ধীরে ধীরে আমার সাথে কথা বলে আমাকে শান্ত করে দেন। যেখানে আমি আমার পরিবারের সবার উপর ক্ষিপ্ত ছিলাম, বন্ধুদের সাথে কথা বলতে ভালো লাগছিল না, সেখানে একজন অপরিচিত ব্যক্তির দু একটা কথায় আমি কেমন শান্ত হয়ে গেলাম। আমি কিছু না বলতেই তিনি বললেন, আমার মনে হচ্ছে তুমি অনেকটা মনের দুঃখে বাড়ি থেকে বেরিয়ে এসেছো। আমিও একদিন তোমার মতো বাড়ি ছেড়েছিলাম। জানি না কি তোমার দুঃখ, তবে আমার দুঃখের কথা তোমার সাথে শেয়ার করতে পারি। এই বলে তিনি নিজের দুঃখের কথাগুলো আমাকে বলতে শুরু করেন। ওনার কথা শেষ হলে একটা সময় আমিও নিজের ব্যাপারে সবটা বলতে থাকি, এমনকি প্রতিশোধের ব্যাপারেও বলে দেই। ঠিক তখনই তিনি আমার কাঁধে হাত রেখে বলেন, চিন্তা করো না বন্ধু, আমি তোমাকে সাহায্য করব। আমার পরিচিত একজন সাধক আছে, তিনি সব কিছু করতে পারেন। আশা করি তোমার মনের ইচ্ছেও পূরণ করে দেবেন। মনের ভেতর প্রতিশোধের আগুন জ্বলতে থাকায় আমি 7-5 না ভেবে ওনার সাথে চলে যাই। আর সেদিন মধ্যরাতেই সেই তান্ত্রিকের সাথে আমার প্রথম পরিচয় হয়। লম্বা জটা মাথা চুল, বিশাল দড়ি, পরনে টকটকে লাল রঙের কাপড়, সাথে কপালে সিঁদুর টিকা। আমি কাছে গিয়ে কিছু বলার আগেই তিনি নিজে থেকে একের পর এক আমাকে আমার সমস্যাগুলোই বলতে থাকেন। আমি অবাক হয়ে তার পায়ে পড়ে যাই আমাকে সাহায্য করার জন্য। তিনি আমাকে বলেন, তোকে আমি সাহায্য করতে পারি, তবে আমার কিছু জিনিসের প্রয়োজন। যেমন, যার ওপর তুই প্রতিশোধ নিতে চাস তার পরনের ব্যবহারকৃত কিছু জিনিস, জোড়া কবরের মাটি আর নদীর পানি প্রয়োজন। তুই নিজে যদি যোগ্য করে প্রতিশোধ নিস তাহলে সফল হবার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এখানেও একটি শর্ত আছে, যতদিন না কাজ শেষ হবে তুই কারো সাথে কোনো রকম যোগাযোগ করতে পারবি না। তান্ত্রিকের বলা সব কিছুই নিয়ে আসা আমার পক্ষে সম্ভব ছিল, আর সে সময় প্রতিশোধ ছাড়া অন্য কিছু আমি ভাবতে পারছিলাম না। তাই যজ্ঞের ব্যাপারে আমি রাজি হয়ে যাই। সেই রাতেই সব জিনিসপত্র জোগাড়ের জন্য আমি আবার বাড়িতে ফিরে আসি। আমার কাছে প্রমির উপহার দেয়া এবং ব্যবহার করা কয়েকটা জিনিস ছিল, আর সেগুলো নিয়েই আমি সরাসরি কবরস্থানে চলে যাই। ওখানে গিয়ে জোড়া কবর থেকে মাটি নিয়ে চলে যাই নদীর পাড়ে। এতক্ষণ কোনো সমস্যা না দেখা দিলেও নদীর পানি নিয়ে তান্ত্রিকের আশ্রমে ফিরে আসার সময় ঘটে এক অদ্ভুত ঘটনা। বারবার আমার মনে হচ্ছিল আমার পেছনে কেউ একজন আসছে, কিন্তু পেছনে তাকিয়ে কাউকেই দেখতে পাইনি। কিছু দূর এগোনোর পর আমার মনে হচ্ছিল আশপাশ থেকে নূপুরের শব্দ আসছে, কিন্তু এবারও কাউকে দেখতে পাইনি। আমি যখন আশ্রমের খুব কাছে, তখন আমার মনে হচ্ছিল আমার মা আর প্রমি দুজন একসাথে আমাকে পেছন থেকে ডাকছে। আমি প্রথমে প্রচণ্ড রকমের অবাক হয়ে যাই, মা এখানে আসবে কি করে, আর
প্রমিত এখন ঢাকায় থাকে। ওরা দ্বিতীয়বার আমাকে ডাক দেওয়ার পর যেই না আমি পিছন ঘুরে তাকাবো, ঠিক তখনই সামনে থেকে একজন আমার মাথায় হাত রেখে পেছনে ঘুরতে বাধা দিল। আমি সামনের দিকে চোখ তুলে তাকাতেই দেখি এটা সেই লোকটা যিনি আমাকে তান্ত্রিকের সাথে পরিচয় করিয়েছেন। আমি তাকে দেখে এক প্রকার হকচকিয়ে গিয়েছিলাম, কারণ আমি যখন সামনে তাকিয়ে হাঁটছিলাম তখন পুরো রাস্তা ফাঁকা ছিল, চাঁদের আলোয় চারিদিক স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তাহলে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ইনি কোথা থেকে এসে হাজির হলেন? আমি ওনাকে কিছু বলার আগেই তিনি বললেন, পেছনে তাকিও না, তোমার প্রতিশোধ চাই না? প্রতিশোধ? যদি সত্যি প্রতিশোধ নিতে চাও তাহলে পেছনে না তাকিয়ে সোজা আশ্রমে চলে যাও। প্রথমে আমার মা আর প্রমির কণ্ঠ শুনে মনটা ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু প্রতিশোধের কথা মাথায় আসতেই আবারও সবটা কেমন গুলিয়ে গেল। আর আমাকে সামনে এগোতে বলে সেই লোকটা কোথায় যেন হারিয়ে গেল, কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছিলাম হাওয়ায় ভেসে ভেসে ওনার কণ্ঠস্বর আমার কানে পৌঁছচ্ছে, সামনে এগিয়ে যাও, পেছনে তাকাবে না কিন্তু। সত্যি কথা বলতে তখন আমার মধ্যে একটা ঘোর কাজ করছিল, খুব ক্লান্ত লাগছিল নিজেকে। তাই ওনার হুট করে গায়েব হয়ে যাওয়াটা আমার মাথায় আসেনি। ওনার কথা মতো কিছু দূর এগোনোর পর আবারও সেই ডাক, পেছন থেকে মা আর প্রমি আমার নাম ধরে অনবরত ডেকেই চলেছে। একটা সময় আর সহ্য করতে না পেরে আমি দৌড় দেই আর আশ্রমের সামনে গিয়ে পড়ে যাই। এরপর আমার আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে তখন ছিল সকাল। চোখ খুলতেই দেখি তান্ত্রিকের চেলাগুলো আমাকে চারপাশে একটা গণ্ডি তৈরি করে বসে আছে। আমি উঠে বসতেই পেছন থেকে তান্ত্রিক বলে উঠল, প্রথম কাজে তুই সফল হয়েছিস, আজ থেকে তোর আসল কাজ শুরু। ওই দিনের পর থেকে আমাকে আগুনের সামনে বসিয়ে বিভিন্ন যজ্ঞ করানো হতো। যজ্ঞ শেষে প্রমির ব্যবহৃত জিনিস আর জোড়া কবরের মাটি দিয়ে একটা পুতুল বানানো হতো। পুতুলটা একদিনে বানানো হয়নি, প্রায় 27 দিন সময় নিয়ে তান্ত্রিক পুতুলটা বানায়। আর 28 দিন রাতে একজন সদ্য প্রয়াত লোকের কাফনের কাপড় থেকে লম্বা একটা অংশ কেটে নিয়ে আসতে বলে আমাকে। এরকম কাউকে কোথায় পাওয়া যাবে সেই ঠিকানা তান্ত্রিক আগেই জানিয়ে রেখেছিল। তাই আমিও ছদ্মবেশে সেই জায়গায় পৌঁছে যাই আর রাতে লাশ পাহারা দেওয়ার দায়িত্ব নিয়ে নেই। অপরিচিত হবার কারণে কয়েকটা ব্যাপার নিয়ে সন্দেহ করলেও আমি কাজটা করতে সফল হই। পরের দিন যজ্ঞের কাজটা বন্ধ ছিল। ওই দিন রাতে ঘুমানোর পর আমি এক অদ্ভুত স্বপ্ন দেখি। আমি দেখলাম বেশ সুদর্শন একজন পুরুষ আমার কাছে এসে বলছে, কাজটা তুমি একদমই ঠিক করনি, আর এখানে যে কাজটা করছো সেটাও একদমই ঠিক করছো না। এর জন্য ইহকাল এবং পরকালে তোমাকে চরম শাস্তি ভোগ করতে হবে। যদি পারো তাহলে কাফনের কাপড়টা ফেরত দিয়ে এসো। এটা বলার সাথে সাথেই আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ি। স্বপ্নের ব্যাপারে তান্ত্রিককে জানালে সে বলে, চিন্তার কিছু নেই। কিন্তু পরক্ষণেই তিনি নিজেই তাড়াহুড়া করতে থাকেন পুতুলের কাজ সম্পন্ন করার জন্য। তিনি একে একে সবাইকে উঠিয়ে মন্ত্র পড়তে বলেন আর সবার মাঝে একটা পেন্টাগন আঁকিয়ে আগুন জ্বালিয়ে পুতুলটাকে মাঝখানে রাখেন। এরপর তিনি সেই কাফনের কাপড়টা দিয়ে সেটাকে মন্ত্র পড়তে পড়তে ফুঁদতে থাকেন এবং দড়ির মতো ব্যবহার করে সেটাকে পুতুলের সাথে বেঁধে দেন। আমি দূরে দাঁড়িয়ে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম মন্ত্র শেষ হবার সাথে সাথে পেন্টাগনের মাঝখানে থাকা আগুনের শিখা দ্বিগুণ উচ্চতায় উঠে যাচ্ছিল। কিছুক্ষণ পর তান্ত্রিক আমাকে কাছে ডেকে বলেন, পুতুলের কাজ সম্পূর্ণ হয়েছে, খুব দ্রুতই তোর প্রতিশোধের কাজটাও সম্পূর্ণ হয়ে যাবে। ওই দিনের পর পুতুলটার সাথে কি হয়েছিল বা আরও কি করা হয়েছিল সেটা আমার জানা নেই। এতদিন আমি বাড়ি ফিরে আসতে পারিনি, কারণ আমার ভালো লাগছিল না, তাই ফিরিনি। তবে সে সময় আমি মাঝে মাঝে স্বপ্ন দেখতাম প্রমির স্বামী কোনোভাবে কষ্ট পাচ্ছে। ব্যাপারগুলো আমার কাছে বেশ ভালো লাগছিল। তবে তখন আমার খেয়াল ছিল না এই যজ্ঞের কারণে প্রমিও কষ্ট পাবে। প্রতিশোধের সবটাই ভালোভাবে চলছে দেখে একটা সময় বাড়ির লোকের কথা ভেবে খুব মন খারাপ হচ্ছিল, তাই ফিরে এসেছি। কিন্তু প্রমিকে দেখে আজ আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি যখন তান্ত্রিকের কাছে সাহায্যের জন্য গেলাম তখন সে বলল, এটা সম্ভব নয়, এই কাজটা একবার শুরু হয়ে গেলে আর বন্ধ করার ক্ষমতা কারো নেই। আমি অনেকবার তাকে অনুরোধ করেছি, কিন্তু কাজ হয়নি। এটা ছিল দীর্ঘ 7 মাসে কাটানো রাজীবের দিনগুলোর কথা। ওই রাতে আমি রাজীবের বাড়িতেই থেকে যাই। সত্যি বলতে কিছু বলার মতো ভাষা আমার ছিল না। যা হোক, পরদিন সকালে নিজেদের মধ্যে কথা বলে আবারও সেই আশ্রমে যাই তান্ত্রিকের সাথে কথা বলতে। প্রায় 2.5 ঘন্টা অপেক্ষা করে তান্ত্রিকের সাথে কথা বলার সুযোগ হলেও এবারও কোনো লাভ হবে না। একটা উপায়ের কথা বলে দেয়,
আর সেটা হলো কালো জাদু করা পুতুলটা নদীর পানিতে ফেলে দিয়ে আসা হয়েছে। যদি ওই পুতুলটা কোনোভাবে খুঁজে নিয়ে আসা যায় তাহলেই শুধুমাত্র একটা সমাধান করা সম্ভব, কিন্তু আমাদের জন্য সেই পুতুলটা খুঁজে বের করা অসম্ভব। স্রোতের টানে কোথায় হারিয়ে গিয়েছে সেটা কেউ জানে না। এদিকে দিন দিন প্রমির অবস্থা আরও খারাপ হতে থাকে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর সব ধরনের চেক আপ করে ডাক্তার স্পষ্টভাবে বলে দেন, যদি প্রমির শারীরিক অবস্থা এরকমই থেকে যায় তাহলে বাচ্চাটাকে আর বাঁচানো সম্ভব হবে না। তাই আমি আর রাজীব হন্যে হয়ে হুজুরের খোঁজ করতে থাকি, কারণ এবার ধর্মের ওপর বিশ্বাস রাখা ছাড়া আর কোনো উপায় ছিল না। হয়তো আমাদের চেষ্টার কারণে আল্লাহ আমাদের একটা সুযোগ করে দিয়েছিলেন। সৌভাগ্যবশত কুমিল্লা শহরেই আমরা একজন হুজুরের খোঁজ পাই। তার কাছে গিয়ে পুরো ঘটনা বলার পর তিনি অবাক হয়ে যান, কারণ একজনের ক্ষতি করার জন্য যে ব্যক্তি তান্ত্রিকের সাথে নিজেই যজ্ঞ করেছে সেই সমস্যার সমাধান খুঁজে বের করা খুবই কষ্টকর। তবুও তিনি আমাদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নেন। দুদিন পর তিনি আমাদের কাছে ফোন করে ওনার বাড়িতে ডাকেন। ওখানে বাড়িতে যাবার পর তিনি যা বলেন তা ছিল ভয়ঙ্কর। তিনি বলেন, রাজীব যে তান্ত্রিকের কাছে গিয়েছিল সে প্রচণ্ড শক্তিশালী একজন। নিজের ক্ষমতা বৃদ্ধি করার জন্য কারো গর্ভে থাকা সন্তানের মৃত্যু ঘটানো তার জন্য জরুরি ছিল। তার সে পোষা কিছু জিনের মাধ্যমে রাজীব আর প্রমির খোঁজ পায়। আর যে রাতে রাজীব প্রতিশোধ নেবার জন্য বেরিয়েছিল সেই রাতে এক বদ জিনকে দিয়ে রাজীবকে বিভিন্নভাবে প্রভাবিত করে, অর্থাৎ ব্রেইন ওয়াশ করে তার আশ্রমে নিয়ে আসে এবং ওকে কাজে লাগিয়েই স্বার্থ সিদ্ধির কাজগুলো করিয়ে নেয়। তান্ত্রিক আগে থেকেই প্রমির গর্ভে সন্তান আসার আভাস পাচ্ছিল, তাই রাজীবকে অপেক্ষা করিয়ে 4 মাস পর্যন্ত যজ্ঞের কাজ করিয়েছে এবং চতুর্থ মাসে পুতুলটা নদীতে ফেলে দিয়ে এসেছে। এছাড়াও আরও দুটো তাবিজ আছে, কিন্তু কোথায় আছে সেটা আমি বলতে পারি না। তাই এই সমস্যার সমাধান করা খুব কঠিন। হুজুরের কথাগুলো শুনে রাজীবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। নিজের ক্ষমতা বৃদ্ধির জন্য এতদিন তাকে ব্যবহার করা হয়েছে এবং দুজন মানুষের মৃত্যু ডেকে নিয়ে আসা হয়েছে। ও নিজের ওপর খুব অনুতপ্ত ছিল সে সময়। এরপর আমি হুজুরকে অনেক রকম অনুরোধ করতে থাকি কোনো একটা রাস্তা বের করে দেবার জন্য। তিনি একটা রাস্তার কথা জানালেও সেটার কোনো নিশ্চয়তা ছিল না। তিনি মূলত কাঁটা দিয়ে কাঁটা তোলার কথা ভাবছিলেন, অর্থাৎ তিনি ব্ল্যাক ম্যাজিক দিয়ে ব্ল্যাক ম্যাজিক কাটাতে চাচ্ছিলেন। দুদিন পর পূর্ণিমার রাত থাকার কারণে তিনি আমাদের দুজনকে প্রমির ব্যবহৃত জিনিস, জোড়া কবরের এক মুঠো মাটি আর ওই নদীর পানি নিয়ে আসতে বলেন। হুজুরের কথা মতো দুদিন পর পূর্ণিমার রাতে আমরা এলাকার কবরস্থানে যাই জোড়া কবরের মাঝখান থেকে মাটি নিয়ে আসার জন্য। ওখানে গিয়ে মাটি নেওয়া পর্যন্ত কোনো সমস্যা না হলেও মূল সমস্যা শুরু হয় কবরস্থান থেকে বেরিয়ে আসার সময়। কবরস্থান থেকে বেরিয়ে আসার সময় গেটের পাশে একটা বিশাল পুকুর আছে। হঠাৎই মনে হলো পুকুরে কেউ যেন ঝাঁপ দিল, কিন্তু আমাদের আশেপাশে তো কেউ ছিল না। পেছনে ঘুরে তাকানোর আগ মুহূর্তে মনে হলো কেউ যেন আমাদের কাঁধে হাত রেখে একটা নিঃশ্বাস ছাড়লো, খুব ঠান্ডা একটা বাতাসের মতো। আমি পেছনে তাকানোর আগেই রাজীব পেছনে তাকিয়ে শক খেয়ে গিয়েছিল। আমি ওর মুখের দিকে তাকিয়েই দেখি ওর পুরো মুখ লাল হয়ে আছে, ঘাম ঝরছে, সাথে চোখগুলো বড় বড় করে কিছু একটার দিকে প্রচণ্ড ভয় আর আতঙ্ক নিয়ে তাকিয়ে আছে। আমি পেছনে ফিরে তাকানোর পর যা দেখলাম তা বর্ণনাতীত। আমি তাকিয়ে দেখি প্রায় 9 থেকে 10 ফুট লম্বা একটা কালো ছায়া আমার পেছনে দাঁড়িয়ে আছে। ওরা দেখতে একদম মানুষের আকৃতির হলেও কোনো অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্টভাবে দৃশ্যমান ছিল না। ওই জিনিসটাকে দেখার পর আমাদের দুজনেরই নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছিল। আমরা কিছু বলার শক্তিও পাচ্ছিলাম না। ঠিক এই সময় অবয়বটা আমাদের দিকে এগিয়ে এসে বলল, যত চেষ্টাই করিস না কেন কোনো লাভ হবে না, তান্ত্রিক কখনোই তোদের সফল হতে দেবে না। এরপর ওই অবয়বটা আমার দিকে মাথাটা ঘুরিয়ে এসে বলল, শুধু শুধু নিজের জীবনটা শেষ করে দিতে চাইছিস? যার সমস্যা তাকেই মেটাতে দে, তুই তো বাইরের লোক। জীবন বাঁচাতে চাইলে এখান থেকে সরে যা। এটা বলেই অবয়বটা আমার চোখের সামনে থেকে কয়েক সেকেন্ডের মধ্যে ঘন অন্ধকারে মিলিয়ে গেল। ঠিক তখনই আমরা আমাদের বাক শক্তি আর হাঁটার শক্তি ফিরে পাই এবং আর এক মুহূর্ত ওখানে দেরি না করে দৌড়ে নদীর পাড়ে গিয়ে পানি সংগ্রহ করি আর হুজুরের বাড়িতে চলে যাই। হুজুর আমাদের কাছ থেকে জিনিসগুলো নিয়ে একে একে কাজ শুরু করেন এবং বলেন 3 দিনের মধ্যে প্রমি সুস্থ হতে শুরু করবে। হুজুরের কথায় আমরা বেশ আশায় আশায় দিন কাটাতে থাকি এবং আমার মাকে দিয়ে প্রতিদিনই প্রমির খোঁজ নিতে থাকি। ঠিক 3 দিন পর খবর পাই অন্যান্য দিনের তুলনায় প্রমি সুস্থ বোধ করছে।
এভাবে দুদিন বেশ ভালোভাবে কাটলেও 3 দিনের দিন শুরু হয় নতুন ঝামেলা। তৃতীয় দিন রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখি আমি দেখি কবরস্থানের ভেতর যে অদ্ভুত কালো অবয়বটা দেখা দিয়েছিল সে কাকে যেন বেধড়ক মারধর করছে। দূর থেকে ব্যাপারটা আমার কাছে ঝাপসা লাগছিল। আমি কাছে যাওয়ার আগেই কয়েক সেকেন্ডের মধ্যে জিনিসটা আমার কাছে এসে বলে, তোকে না বলেছিলাম এই সব কিছু থেকে নিজেকে সরিয়ে রাখতে, এখনো সময় আছে। যদি না চাস তাহলে হয়তো 4টা প্রাণ চলে যাবে। এটা শোনার পরেই আমার ঘুমটা ভেঙে যায়। উঠে দেখি তখন সকাল হয়ে গিয়েছে। আমি যেই না আবার ঘুমানোর প্রস্তুতি নেব, ঠিক সেই সময় খবর আসে প্রমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে আর তাকে ইমিডিয়েটলি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছিলাম। এই তো হুজুর রুকাইয়া কাজ করছিল, তাহলে এরকম হলো কেন? আর আমি এই স্বপ্নটা দেখার পরপরই এমন খবর কেন পেলাম? এরকম আরও অনেক প্রশ্ন মনে জাগতে থাকে। তাই আমি রাজীবকে ফোন করে সবটা জানাই আর ওকে নিয়ে সকালেই হুজুরের বাড়িতে চলে যাই। গিয়ে যা দেখলাম এবং শুনলাম তা গা শিউরে ওঠার মতো। আমরা গিয়ে দেখি হুজুরের পুরো বাড়ি লণ্ডভণ্ড হয়ে আছে আর পুরো চোখ মুখ লাল হয়ে আছে। তাকে এই সব কিছুর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আজ ফজরের আজানের আগে এক বিশাল আকৃতির কালো অবয়ব আমার ঘরে এসে আমার রুমের থেকে টেনে তোলে এবং সরাসরি প্রমিকে সাহায্য করার থেকে বিরত থাকতে বলে। আমি ব্যাপারটা বুঝতে পেরে ওর সাথে তর্কে জড়িয়ে পড়ি আর মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে যেন ঘূর্ণিঝড় হয়ে যায় আর সব কিছু লণ্ডভণ্ড করে রেখে যায়। আমি প্রথমে ওর ক্ষমতার আন্দাজ করতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারি এটা অনেক শক্তিশালী একজন। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আরও ভালো কারো সাথে যোগাযোগ করো, না হলে অনেক বিপদে পড়তে পারো। আর আমার পক্ষে এটা সমাধান করা সম্ভব নয়। এরপর আবার সেই হুজুরের বাড়ি থেকে চলে আসি আমরা। বাড়ি ফেরার সময় মায়ের কাছ থেকে ফোন করে জানতে পারি প্রমির বাচ্চাটা আর নেই। গতকাল রাতেই নাকি সে মারা গিয়েছে। খবরটা পাওয়ার পর কারোরই মনের অবস্থা ঠিক ছিল না। সেই মুহূর্তে কি করব ভেবে না পেয়ে আবারও আমরা সেই তান্ত্রিকের আশ্রমে যাই তাকে টাকার অফার দিতে। আমাদের তখন মূল লক্ষ্য ছিল প্রমিকে বাঁচানো। যদি কোনোভাবে টাকা দিয়ে তান্ত্রিককে রাজি করানো যায়, কারণ এখন তো বাচ্চাটা মারা গিয়েছে, তার তো স্বার্থ সিদ্ধি হয়েছে। কিন্তু আমরা পারিনি। তান্ত্রিক কোনোভাবেই কোনো কিছুতেই রাজি হচ্ছিল না। একটা সময় আমরা সব আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু মহান আল্লাহ আবারও আমাদের সহায় হন। একদিন পরেই আমরা এক মহিলা তান্ত্রিকের খোঁজ পাই। মহিলা তান্ত্রিকের ঠিকানাটা ছিল কুমিল্লা জেলার চান্দিনা থানার ভেতর। তবে তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। হুজুরের সূত্র ধরে আমরাও কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করেছিলাম। এলাকার অনেকের কাছে শুনেছি তিনি তন্ত্রবিদ্যায় বেশ পারদর্শী। আমরা অনেকভাবেই অনেক প্রতিকূল পরিবেশ কাটিয়ে মহিলা তান্ত্রিকের সাথে কথা বলার সুযোগ পাই। তিনি আমাদের সব কথা শুনে 51 টাকা হাদিয়া সামনে একটা থালায় রেখে বাইরে যেতে বলেন। আমরা বাইরে গিয়ে কিছুক্ষণ অপেক্ষার পর তিনি আমাদের ভেতরে ডাকেন। ভেতরে যাবার পর তিনি এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দেন যা শুনে আমরা দুজনেই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। তিনি বলেন, রাজীবের মূল লক্ষ্য ছিল প্রমির স্বামীর মৃত্যু ঘটানো আর প্রমির সামান্য ক্ষতি করা। কিন্তু ওই তান্ত্রিক রাজীবের এই প্রতিশোধের সুযোগ নিয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য প্রমি এবং প্রমির বাচ্চার ওপর কালো জাদু করেছে। আর রাজীবকে স্বপ্ন দেখিয়েছে যে ওর যজ্ঞের কারণে প্রমির স্বামী কষ্ট পাচ্ছে। প্রমির বাচ্চাটাকে তো মেরে ফেলতে সক্ষম হয়েছে, এখন তার শেষ লক্ষ্য প্রমি। কিন্তু এর মধ্যেও একটা সমস্যা আছে। মহিলাতান্ত্রিকের পর আমাদের সাথে সেই সমস্যার কথা শেয়ার করেন, কিন্তু আমাদের ঘটনার সেই অংশটাই হচ্ছে সবচেয়ে বড় টুইস্ট। তাই সেটা ঘটনার শেষে উল্লেখ করব। এরপর তিনি আমাদের বলেন প্রমিকে 3টি তাবিজ করা হয়েছে। একটা আছে নদীতে সেই পুতুলের সাথে, যেটা খুঁজে পাওয়া এখন অসম্ভব, কিন্তু বাকি যে দুটো আছে সেটা খুঁজে পেলে সমস্যার সমাধান সম্ভব। ওই তান্ত্রিকের আশ্রমের পাশে একটা পেয়ারা গাছ আছে। ওই গাছের সাথে কাফনের কাপড় মোড়ানো তাবিজ ঝুলিয়ে একটা পলিথিনে বেঁধে দেওয়া আছে। বাতাসের কারণে পলিথিনটি যতবার উড়বে প্রমি ততবার অসুস্থ হয়ে পড়বে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ওটা নিয়ে আসতে হবে। আর সর্বশেষ তাবিজটি রয়েছে প্রমিদের বাড়ির রান্নাঘরের চুলো, সেই চুলোর মাটির নিচে, যেটা ওই তান্ত্রিক নিজের পোষা জিন দিয়ে রেখে আসছিল। তাই দেরি না করে কাল সকালের মধ্যে তাবিজগুলো খুঁজে আমার কাছে নিয়ে এসো। আমরা সেই তান্ত্রিকের কথা শুনে
তখনই বেরিয়ে পড়ি। সত্যি বলতে ওনার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছিল, কিন্তু ওই পেয়ারা গাছ থেকে তাবিজটা নামানোর পর আমি খুবই অসুস্থ বোধ করছিলাম। শরীরের কোনো শক্তি পাচ্ছিলাম না, আর বমি বমি ভাব হচ্ছিল। অনেক দোয়া পড়ে ফুঁ দেওয়ার পর একটু সুস্থ হই। ওই রাতেই আমরা প্রমিদের বাড়ির রান্নাঘরে যাই তাবিজটা নিয়ে আসার জন্য। রান্নাঘরটা একটু দূরে হবার কারণে ধরা পড়ার সম্ভাবনা ছিল না, কিন্তু চুলোর ভেতর থেকে ছাই সরিয়ে মাটি খুঁড়ে যেই না তাবিজটা বের করতে যাব, ঠিক তখনই মনে হলো রান্নাঘরের বাইরে যেন তুফান উঠে গেছে। এখনই সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, বাতাসের কোনো ছোঁয়া আমাদের শরীরে তখন লাগছিল না। তাই আমরা ভয় না পেয়ে তাবিজটা তুলে ওখান থেকে দৌড় দেই। ওই দিন রাতে ঘুমানোর পর আবারও একটা স্বপ্ন দেখি, যেখানে ওই কালো অবয়বটা আবারও আমাদেরকে হত্যার হুমকি দেয় আর বেশ ভালোভাবেই শাসিয়ে যায়। কিন্তু ভুলের মাসুল তো গুনতেই হবে, আর প্রমিকেও বাঁচাতে হবে। তাই সকালেই আমরা সেই মহিলা তান্ত্রিকের কাছে যাই আর তাবিজগুলো দিয়ে আসি। তাবিজগুলো হাতে পাওয়ার পরেই তিনি কাজ শুরু করেন। আর সত্যি বলতে মায়ের কাছ থেকে খবর নিয়ে জানতে পারি প্রমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। তবে তখনও শঙ্কা ছিল। হুজুরের বেলায় তো এমনটাই বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে একটা বিপদ ঘটেছে। এবারও এমনটা ঘটবেন তো? যাই হোক, মাঝখানে সব কিছু ঠিকঠাক চলছিল। এমনই একদিন সন্ধ্যায় আমি আমার রুমে বসে পড়ছিলাম, তখনই একটা বিষয় আমার মাথায় আসে আর আমাকে চিন্তায় ফেলে দেয়। আচ্ছা, আপনাদের কি মনে আছে আমরা যখন কবরস্থানে গিয়েছিলাম তখন ওই অবয়বটা আমাকে কি বলেছিল? সে বলেছিল যদি আমি প্রমিকে সাহায্য করি তাহলে 4 জনকে মরতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, মহিলা তান্ত্রিকের তথ্য অনুযায়ী প্রমির স্বামীর কোনো প্রকার কালো জাদু করা হয়নি। তান্ত্রিক শুধুমাত্র প্রমি আর তার বাচ্চাকে জাদু করেছে, তাও আবার রাজীবের মাধ্যমে। যদি সাহায্য করার অপরাধে আমার মৃত্যু হয়, সেক্ষেত্রেও আমি হব তৃতীয় এবং শেষ ব্যক্তি। তাহলে এই চতুর্থ ব্যক্তিটাকে? কথাটা ভাবতে ভাবতেই আমার কাছে সেই তান্ত্রিকের ফোন আসে। তিনি বলেন পুতুলটা ছাড়াও প্রমিকে 2টো নয় 3টে তাবিজ করা হয়েছে, যেটা কিনা তিনি তার জিনের মাধ্যমে প্রমিদের বাড়ির পাশের পুকুর থেকে খুঁজে পেয়েছেন এবং নষ্ট করে ফেলেছেন। এরপর তিনি আমাদের একটা সুসংবাদ দেন। তিনি বলেন জাদুর প্রভাব কেটে গিয়েছে, প্রমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। এই কথাটা আমার বুকে কতটা গভীরভাবে লেগেছে তা বলে বোঝাতে পারবো না। আমি এতটা খুশি আর আগে কখনো হয়নি। আমি সাথে সাথে রাজীবকে ফোন করে সবটা জানাই এবং খবরটা শুনে ও খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। ওই দিনই আমি প্রমিদের বাড়িতে যাই এবং প্রমির সাথে দেখা করে আসি। ওখানে গিয়ে ওর সাথে দেখা করে কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ ও আগে থেকে এখন অনেকটা সুস্থ। তবে খুশির মুহূর্তগুলো খুব বেশি দিনের জন্য আমাদের কাছে থাকেনি। প্রমি সুস্থ হবার ঠিক 3 দিন পর থেকেই রাজীব প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। কোনো ডাক্তার, কবিরাজ, তান্ত্রিক কেউ ব্যাপারটা সুরাহা করতে পারছিল না। ঘটনা চলাকালীন এক রাতে আমার স্বপ্নে ওই তান্ত্রিক দেখা দেয়। সে প্রচণ্ড রাগান্বিত কণ্ঠে বলতে থাকে, এক বন্ধুকে তো বাঁচিয়ে নিলি, আর এক বন্ধুকে কিভাবে বাঁচাবি? রাজীবকে তো মরতেই হবে, আর তোকেও আমি ছাড়বো না, কখনো না। স্বপ্নটা দেখে ঘুম ভেঙে যেতেই দেখি ফজরের আজান দিচ্ছে। স্বপ্ন দেখার পর সারাটা দিন বেশ ভালোভাবে কাটলেও ওইটা আমার জীবনের সবচেয়ে বেদনার দিন হয়ে থাকবে। ওই দিন বিকেলে খবর পাই আমার কলিজার বন্ধু রাজীব আর নেই, এই পৃথিবীতে নেই। খবরটা শুনে আমি জ্ঞান হারিয়ে ফেলি। বাড়ির লোকদের প্রাথমিক চিকিৎসার পর যখন আমার জ্ঞান ফেরে, তখন আমি কোনো কিছু না ভেবে রাজীবের বাড়ির দিকে দৌড় দেই। ওখানে গিয়ে যা দেখি এবং ওর পরিবারের মানুষদের কাছ থেকে যা শুনি তা ছিল রোমহর্ষক। আমি দেখি পুলিশ বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, কাউকে ভেতরে যেতে দিচ্ছে না, এমনকি আমাকেও না। পরে রাজীবের বাবার কথায় আমাকে ঢুকতে দেয়। রাজীবকে দেখার সাহস আমার ছিল না, তাই ওর বাবার কাছে মূল ঘটনাটা জানতে চাই। তিনি বলেন রাজীব দুপুরে গোসল করার জন্য বাথরুমে গিয়েছিল, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলেও ওর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। প্রথমে ভেবেছিলাম অসুস্থতার কারণে অজ্ঞান হয়ে গিয়েছে, কিন্তু দরজা ভেঙে যাওয়ার পর দেখি রক্তাক্ত রাজীবের লাশ মেঝেতে পড়ে আছে। এরপর তিনি আর কিছু বলতে পারেননি। আমি অনেকটা সাহস জুগিয়ে ভেতরে যাবার পর দেখি রাজীবকে একটা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, মেঝেতে শুইয়ে রাখা। আমি কাছে যেতেই একজন চাদর সরিয়ে দেওয়ার পর যা দেখলাম তা বর্ণনা করতে গিয়ে আমার শরীর শিউরে ওঠে। আমি দেখলাম ওর পুরো শরীরে আঁচড়ের দাগ আর গলায় 3টা আঙুলের মোটা ছাপ। এটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। বন জঙ্গলে বাঘ বা ভাল্লুক গাছে আঁচড় কাটলেও যেমন মোটা আর গভীর দাগ দেখা যায়, রাজীবের শরীরেও ঠিক তেমনটাই ছিল। ওই দিন পুলিশ ওর লাশটা পোস্টমর্টেমের জন্য নিয়ে যেতে চাইলেও ওর বাবা নিয়ে যেতে দেয়নি।